কন্টেইনার সংকটে টালমাটাল বাণিজ্য, বন্দরে আটকে আছে পণ্য, বিলম্বিত হচ্ছে রপ্তানি, বড় সংকটে ব্যবসায়ীরা। লন্ডনে হাই কমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই স্পষ্ট করলেন আকবর হোসেন। হরমুজ প্রণালী পার হতে ইরানের অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, জ্বালানি সংকটে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। সবার নজর ইসলামাবাদে, যুদ্ধবিরতি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক আজ, শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এবং দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ, সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্বকাপের আগে খেলবে আরও দুটি প্রীতি ম্যাচ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর একটা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চলে যাচ্ছি পুরো খবরে। মধ্যপ্রাচ্যের সংকট ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক শিপিং খাতে অস্থিরতা তৈরি হচ্ছে। এর প্রভাবে বাড়ছে ভাড়া, কমছে কন্টেইনার, আর সরাসরি চাপে পড়েছে চট্টগ্রাম কেন্দ্রিক বাংলাদেশের আমদানি রপ্তানি খাত। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জ্বালানির দাম বৃদ্ধি ও বাড়তি শিপিং চার্জ শেষ পর্যন্ত ভোক্তার উপরই চাপ তৈরি করবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য সংকট এখন বাংলাদেশের বাণিজ্যে স্পষ্ট অস্থিরতা তৈরি করেছে, যেখানে কন্টেইনার সংকট আর বাড়তি খরচে টালমাটাল পুরো আমদানি রপ্তানি খাত। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার পর বিশ্বজুড়ে শিপিং রুটে তৈরি হয়েছে চাপ। বিকল্প পথে পণ্য পরিবহনের কারণে 20 থেকে 40% পর্যন্ত বেড়েছে জাহাজ ভাড়া। ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনীয় কন্টেইনার না পাওয়ায় কাঁচামাল আটকে আছে বিদেশি বন্দরে। আবার জাহাজ সংকটে সময় মতো রপ্তানি করা যাচ্ছে না পণ্য। থাইল্যান্ড থেকে কন্টেইনার আনতে আমার লাগতো হলো $900, বা সিঙ্গাপুরে থেকে লাগতো $600। ওইটা প্রায় 3 গুণ আমাদের কন্টেইনার ফ্রেটটা বেড়ে গেছে। এটা বেড়ে যাওয়ার কারণ হলো যে কন্টেইনারের অ্যাভেলেবিলিটি কমে গেছে। দেশের বৃহৎ শিল্প গ্রুপ প্রাণ আরএফএল এর চিফ সাপ্লাই চেইন অফিসার তানজির হেলাল জানান, শুধু ভাড়া বৃদ্ধি নয়, বেড়েছে লিড টাইমও। আগে যেখানে ইউরোপ বা আমেরিকা থেকে জাহাজ আসতে সময় লাগতো 50 দিন, এখন 70 দিনেও পৌঁছাচ্ছে না। ট্রান্সশিপমেন্ট বন্দরে পণ্য ছাড়াতে সময় দ্বিগুণ হয়ে গেছে। যেহেতু বাংলাদেশ থেকে এক্সপোর্টও কম হচ্ছে, ইম্পোর্টও কম হচ্ছে, যার ফলে ওইগুলো যে জায়গায় আগে লিড টাইম ছিল হলো অ্যাভারেজে 10 ডেজ, ওইখানে হয়ে গেছে এখন প্রায় 20 ডেজ, প্রায় ডবল হয়ে গেছে। এছাড়া মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ থাকায় যুদ্ধের আগে যেসব জাহাজ কন্টেইনার নিয়ে ঢুকেছে সেগুলো আর বের হতে পারেনি। এতে রপ্তানির দেশগুলোতে কন্টেইনার সংকট তৈরি হয়েছে বলেও জানান তিনি। হরমুজ প্রণালী দিয়ে যে কন্টেইনারগুলো ওই জায়গায় ভিতরে ইন করছিল, ওইগুলো আর আউট হতে পারে। এই কন্টেইনারগুলো আবার ব্যাক না করার পরে এক্সপোর্টিং কান্ট্রিতে কন্টেইনারের শর্টেজ হচ্ছে। চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠানগুলো বলছে, কন্টেইনার সংকটে কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল কাঁচামাল আমদানিও ব্যাহত হচ্ছে। রপ্তানিমুখী খাতেও একই চিত্র। প্রক্রিয়াজাত খাদ্য ও কেমিক্যাল পণ্য সময় মতো পাঠানো যাচ্ছে না। অনেক ক্ষেত্রে শিপমেন্ট না হওয়ায় পণ্য ফেরত নিতে হচ্ছে রপ্তানিকারকদের। আর বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির দাম বাড়লে শিপিং লাইনগুলো অতিরিক্ত চার্জ যোগ করে, যা শেষ পর্যন্ত ভোক্তার ওপরই চাপ তৈরি করে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব এখন স্পষ্ট বাংলাদেশের বাণিজ্যে। কন্টেইনার সংকট আর বাড়তি ভাড়া, দুই চাপেই টালমাটাল আমদানি রপ্তানি খাত। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান টানা 3 দিনের ছুটিতে যাচ্ছে। রোববার থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার পর্যন্ত। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী জানা যায়, 12 এপ্রিল বৈশাখী উৎসব, 13 এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং 14 এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটির শেষে বুধবার থেকে যথারীতি শ্রেণীকক্ষ কার্যক্রম শুরু হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, 12 এপ্রিল বৈশাখী উৎসব, 13 এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং 14 এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল ও কলেজ শাখার শ্রেণী পাঠদান সহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা 5 দিনের ছুটিতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান।
যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করছেন আকবর হোসেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি দায়িত্ব পালন অসম্ভব বলে জানিয়েছেন এবং এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয় সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেছেন। এর আগে 2024 সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল 2 বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব গ্রহণ করতে হবে। লন্ডনে নিয়োগ পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। হরমুজ প্রণালী পার হতে ইরানের অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার বাংলার জয়যাত্রা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির শিকার হয়ে জাহাজটি প্রায় 40 দিন ধরে সেখানকার কয়েকটি বন্দরে অবস্থান করে। সবশেষ সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে 37,000 টন সার বোঝাই করে এর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজটি রাস আল খায়ের বন্দরে আটকে পড়ে। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলে বুধবার এটি কেপটাউনে যেতে বন্দর ত্যাগ করে। সর্বশেষ শুক্রবার জাহাজটি হরমুজের কাছাকাছি পৌঁছে ট্রানজিট ক্লিয়ারেন্স চাইলে ইরানি কর্তৃপক্ষ আবেদন প্রত্যাখ্যান করে। বিএসসির তথ্য অনুযায়ী বাংলার জয়যাত্রা গেল 2 ফেব্রুয়ারি হরমুজ হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে 27 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরান আক্রমণ করলে যুদ্ধ শুরু হয়। এর মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয় ইরান। দীর্ঘ 9 বছরেও শেষ হয়নি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মোল্লাবাজার সেতুর নির্মাণ কাজ। এতে রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াতের জন্য দুর্বিষহ ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক লক্ষাধিক মানুষকে। অভিযোগ রয়েছে, কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হলেও সেতু নির্মাণে নেই কোনো অগ্রগতি। প্রতিবাদের শনিবার সকাল 9টার দিকে নির্মাণ কাজ বন্ধ থাকা সেতুর সামনে অবস্থান নিয়ে দ্রুত সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেয় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ। পরে প্রকল্প সংশ্লিষ্টদের স্বেচ্ছাচারিতা ও সেতু নির্মাণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করে তারা। ভুক্তভোগীরা জানান, প্রকল্প অনুযায়ী 33 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 252 মিটার দৈর্ঘ্য ও 10 মিটার প্রস্থের সেতুর কাজ 2020 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে 3 দফা মেয়াদ বাড়িয়েও তা সম্ভব হয়নি। সেতু নির্মাণে দীর্ঘসূত্রিতার কারণে এই পথে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এ সময় দ্রুত সেতু নির্মাণ কাজ সম্পন্ন করা না হলে শীঘ্রই বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মরিশাসে 9ম ভারত মহাসাগর সম্মেলনে বক্তব্যে আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা জরুরি। ডক্টর খলিলুর রহমান বলেন, জ্বালানি সংকট, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের এই সময়ে দেশগুলোর উচিত পারস্পরিক সহযোগিতা জোরদার করা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বহুপাক্ষিক সহযোগিতা চাপে রয়েছে। এই অবস্থায় কালেকটিভ অ্যাকশন বা সম্মিলিত উদ্যোগকে নতুন করে গুরুত্ব দিতে হবে এবং ভারত মহাসাগর অঞ্চলের শাসন কাঠামো পুনর্বিবেচনা করা প্রয়োজন। পররাষ্ট্রমন্ত্রী ভারত মহাসাগরকে ঘিরে একটি শেয়ার্ড কোঅপারেটিভ ভিশন গড়ে তোলার আহ্বান জানান এবং এক্ষেত্রে ইন্ডিয়া ফাউন্ডেশনকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেন।
সরকার নির্ধারিত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1,728 টাকা হলেও বাস্তবে ভোক্তাদের গুনতে হচ্ছে প্রায় 2,000 টাকা বা তারও বেশি। অতিরিক্ত দামে বিক্রি, মূল্য তালিকার অনুপস্থিতি এবং বাজারের নজরদারির ঘাটতির কারণে চরম অস্থিরতা তৈরি হয়েছে মেহেরপুরের এলপিজি বাজারে। অভিযোগ, মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী সহ জেলার প্রায় সব বাজারেই খুচরা বিক্রেতারা নিজেদের ইচ্ছে মতো দাম নির্ধারণ করছেন। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সরকার নির্ধারিত দাম 1,728 টাকা, কিন্তু বাস্তবে সেই গ্যাস কিনতে গুনতে হচ্ছে প্রায় 2,000 টাকা, কোথাও তারও বেশি। মেহেরপুরে এলপিজি সিলিন্ডারের বাজারে চলছে চরম অস্থিরতা। মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী জেলার প্রায় সব বাজারেই একই চিত্র। সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে 12 কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা বেশি দামে। বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ দোকানে নেই কোনো মূল্য তালিকা। ডিলার ও খুচরা বিক্রেতারা নিজেদের মতো করে দাম নির্ধারণ করছেন। অনেক জায়গায় প্রয়োজনের অতিরিক্ত সিলিন্ডার মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও তুলছেন ভোক্তারা। হঠাৎ করে আমরা এই যে সরকার, আমরা শুনেছি সরকার নির্ধারিত মূল্য 1728 টাকা গ্যাস সিলিন্ডার, সেইখানে আমরা প্রান্তিক পর্যায়ে আমরা যখন কিনতে যাচ্ছি তখন এইটা 2050 টাকা পর্যন্ত কেনা লাগছে। এটা আমরা আর্থিকভাবে অত্যন্ত ক্ষতির সম্মুখীন। গ্যাস কিনতে গেলে আমাদের খুব কষ্ট হয়েছে। এত টাকা দিয়ে গ্যাস আমরা কিনে চলতে পারবো না, আমাদের গ্যাসের দাম কম দেন। শুধু দাম বেশি নয়, নিরাপত্তা ঝুঁকিও রয়েছে। খোলা জায়গায় তীব্র রোদের মধ্যে গ্যাস সিলিন্ডার মজুত করে রাখার দৃশ্যও মিলেছে বিভিন্ন বাজারে। হোটেল বাজার, কোর্ট বাজার, বড় বাজার সহ জেলার বিভিন্ন এলাকায় ছোট মুদি দোকানেও অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। সরকারের যে ভোক্তা অধিকার মনিটরিং আছে, ভোক্তা অধিকার সংগঠন আছে, এনারা যদি প্রান্তিক পর্যায়ে এটা যদি ঠিক মতো মনিটরিং করে তাহলে আমার মনে হয় হয়তো এত দাম দিয়ে আমাদের কিনা নাও লাগতে পারে। তবে খুচরা বিক্রেতাদের দাবি, ডিলাররাই বেশি দামে গ্যাস সরবরাহ করছেন। অনেক ক্ষেত্রে কোনো রসিদও দেওয়া হয় না। সরকারি যে রেট, ওই রেটে হচ্ছে গ্যাস পাচ্ছি না। আমাদের হচ্ছে ডিলাররা পার পিসে 60, 70, 50 এক এক সময় এক রকম দাম বেশি ধরছে। কারণ হিসেবে জিজ্ঞেস করলে ওনারা বলছে যে ওদের গাড়ি ভাড়া বেশি পড়ছে, গ্যাস পর্যাপ্ত পাচ্ছে না। ডিলাররা সবসময় দেখা যাচ্ছে সরকারি রেটে ছাড়া দেখা যাচ্ছে 150-200 টাকা পর্যন্ত বেশি নাই আমাদের কাছ থেকে। বাজারে কারসাজির তথ্য পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা, জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। সরকারি এটা না বিক্রি করলে এটা জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার যারা আইন এই বিষয়টা দেখে তারা তো এটা মনিটরিং করবে, এবং এটা যদি সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রি হয় তাহলে অবশ্যই এটা দণ্ডনীয় অপরাধ। এর জন্য আমরা অভিযান করি এবং তাদেরকে জরিমানা করি। তবে ভোক্তাদের দাবি, শুধু অভিযান নয়, দরকার নিয়মিত মনিটরিং ও কঠোর শাস্তি। না হলে এলপিজির এই নৈরাজ্য থেকে মুক্তি মিলবে না। নিউজ ডেস্ক। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি প্রশ্ন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। কলকাতার রাজ্য তৃণমূল কংগ্রেসের সদর দফতর থেকে শুক্রবার রাতে বিজেপির সংকল্পপত্র বিরোধিতা করে তিনি বলেন, 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? এমন প্রশ্ন তোলেন তিনি। বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিকে কেউ দেখে, দেশের প্রধানমন্ত্রী দেখে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখে, এটা আমরা বিগত দিনে একাধিকবার বলেছি। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে? 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? আজকে তারা কার্যত স্বীকার করে নিয়েছে যে বাংলায় যদি কোনোদিন বিজেপি ক্ষমতায় আসে তাহলে দিল্লি এবং গুজরাট থেকে বাংলা পরিচালিত হবে। এটা আমরা বলছিলাম, আজকে বিজেপি এটা শিলমোহর দিয়ে দিয়েছে। দেখ, মুখ ফসকে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে। আমি প্রথমে এবার ধাপে ধাপে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, প্রথমত তারা বলেছে যে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে ক্যাসেট 10 বছর ধরে বাজিয়ে আসছে, একই ক্যাসেট।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। শনিবার বাংলাদেশ সময় সকাল 6:07 ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছেন ওরিয়ন মহাকাশযান। স্প্ল্যাশডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন সুস্থ আছেন তিনি সহ 4 নভোচারী। 10 দিনের মিশনে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছেন মহাকাশচারীরা। রেকর্ড করেছেন চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। সে সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল 2,52,757 মাইল। 1970 সালের অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন। পাকিস্তানের ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। শুক্রবার রাতে সেখানে পৌঁছেছেন তেহরানের প্রতিনিধি দল। ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিরাও। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শনিবার আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। ইরানের প্রতিনিধি বাঘের গালিবাফ বলেন, চুক্তির জন্য প্রস্তুত তারা, তবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই তাদের। এদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্সকে তিনি কি বলেছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি শুভকামনা জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান জেরি ভ্যান্স বলেন, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরে ইসরায়েলি হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর 13 জন সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউয়েন কার্যালয় এই তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর আগে লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবলমাত্র আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবেন লেবানন। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এই তথ্য জানান তিনি। এদিকে বৈঠকের দিন ও সময় এখনও নির্ধারণ করা হয়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা একেবারে নজিরবিহীন নয়, তবে তা খুবই বিরল। সাধারণত দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করে থাকে। 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছিল, যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন। ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ইরান এটাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে দাবি করলেও ইসরায়েল বলছে লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দরজায় কড়া নাড়ছে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো 48 দল অংশ নিচ্ছে এই আসরে। চ্যাম্পিয়ন হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের অংশ নেবে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিতে যাওয়া আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপও কম নয়। সেই প্রত্যাশার চাপকে মেটাতে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দলটি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের আগে 6 জুন টেক্সাসের কাইল ফিল্ড কলেজ স্টেশন মাঠে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা। এর ঠিক 3 দিন পর বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে আইসল্যান্ডের বিপক্ষে জর্ডান হেয়ার স্টেডিয়ামে। আগামী 11 জুন শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ জেতে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান। আর্জেন্টিনা তাদের শিরোপা রক্ষার মিশন শুরু করবে 16 জুন। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে আলজেরিয়ার।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কন্টেইনার সংকটে টালমাটাল বাণিজ্য, বন্দরে আটকে আছে পণ্য, বিলম্বিত হচ্ছে রপ্তানি, বড় সংকটে ব্যবসায়ীরা। লন্ডনে হাই কমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই স্পষ্ট করলেন আকবর হোসেন। হরমুজ প্রণালী পার হতে ইরানের অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, জ্বালানি সংকটে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। সবার নজর ইসলামাবাদে, যুদ্ধবিরতি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক আজ, শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এবং দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ, সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্বকাপের আগে খেলবে আরও দুটি প্রীতি ম্যাচ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 3টায় দেখবেন দুপুর 3টা সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।